কোথায় গেলি? শুভার্থীকে তো দেখলাম, কোথায় গেলি? চলো আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা যে প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম সেটা যখন পড়ছিলাম, প্রথমে আমরা পার্টিকেল রোটেটিং ইন রিং প্রবলেম পড়লাম। সেখানে তোমার একটাই ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা অ্যাঙ্গেলটা, মানে এটাতে এক্স ওয়াই প্লেনে একটা পার্টিকেল রোটেট করছে একটা ফিক্সড রেডিয়াসে। তোমার এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা, সেটা তো থিটা বা ফাই যদি তুমি বলো, সেই অ্যাঙ্গেলটাই শুধুমাত্র তোমার ভ্যারি করছিল। আচ্ছা, তারপরে যখন আমি রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে গেলাম, রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে কি হলো? রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে ওটা তোমার থিটা এবং ফাই এর ফাংশন। তাহলে আজকে আমরা একদম পুরোপুরি হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে যাব, যেখানে হচ্ছে তোমার আর থিটা ফাই এরা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ভেরিয়েবল। আর এই যে আজকের ক্লাসটা একদমই লুসিডলি হবে। লুসিডলি মানে হচ্ছে আমরা কোয়ান্টাম মেকানিক্যাল ডিটেলিংয়ের ভেতরে ঢুকবো না। হ্যাঁ, একদম যেমন করে মানে বিএসসি ফার্স্ট ইয়ারে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে তোমরা একদম জাস্ট ইনফরমেশনগুলো ঠিক 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 করে পরপর করে পড়েছো, আমরা সেই জিনিসগুলোই মূলত আলোচনা করব। মানে ধরো ইভেন কোয়ান্টাম মেকানিক্সের যাদের ফর্মাল ট্রেনিং নেয়ও আর কি, ধরো বিএসসি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা, তারা এখন কোয়ান্টাম মেকানিক্স শেখেনি, তারা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাকে কেমন করে পড়বে। দেখবে তোমাদের ক্লাস 11-এর বইয়ে সেখানেও কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে এই হাইড্রোজেন অ্যাটম প্রবলেম ছিল। সেখানে কি হচ্ছে, কেমন করে কি সলভ করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এইসব নিয়ে কিছু আলোচনা করা হচ্ছে না। আলটিমেটলি তুমি যদি অরবিটালের ফর্মগুলো বলে দাও, তাহলে সেইখান থেকে যা কিছু ইন্টারপ্রিটেশন, অ্যাঙ্গুলার প্লটগুলো কেমন হবে, তার রেডিয়াল ডিস্ট্রিবিউশন প্লটটা কেমন দেখতে, ওয়েভ ফাংশন বা তার প্রবাবিলিটি ডেনসিটি প্লট কেমন, ইত্যাদি ইত্যাদি, এই আলোচনাগুলো মূলত হবে। তো সেইগুলোতে যাওয়ার আগে একটা ক্লাস সার্টেনলি দরকার, যে ক্লাসে হচ্ছে জাস্ট ওর ঠিক ব্যাকগ্রাউন্ড একটুখানি পরিষ্কার করে দেওয়া আর কি। আমরা সেইটাকে নিয়ে জাস্ট আজকে মূলত আলোচনাটাকে করব। আর যারা বাচ্চা কাচ্চারা যারা আছো আর কি, হ্যাঁ, তাদের হয়তো আজকে ক্লাসটা একটু বুঝতে অসুবিধা হবে। কারণ তার আগে একটা হয়তো ক্লাস আমার দিয়ে দেওয়া উচিত ছিল, সেটা আমি এখনো দিইনি আর কি। কারণ আমাদের ওই জেনেসিস অফ শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেই জায়গাটা একটুখানি বলে দেওয়ার দরকার আছে। সেখানে ওয়েভ ফাংশন অ্যাকসেপ্টেবিলিটি বা ইত্যাদি ইত্যাদি আর কি। সেইটা আমি দেখি কালকে সকালে যদি একটা ক্লাস নেওয়া যায়, সেখানে আমি ওই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করে দেবো আর কি। ঠিক আছে, দেখো তাহলে আজকে প্রবলেমটা হচ্ছে একদম সরাসরি চলে গেছে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম। যখন বোর্ড থিওরি করেছো তখন সিচুয়েশন থেকে এখানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যদিও বলছি, আমি অ্যাকচুয়ালি আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম শুধু না, হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন। হ্যাঁ, হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়নস। হ্যাঁ, সবার জন্য এই ট্রিটমেন্টগুলোকে করব। মানে হাইড্রোজেন অ্যাটম যেমন আছে, হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন মানে যে হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2+, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, বা ধরো সোডিয়াম তোমার 10+, এক্সেট্রা। এই টাইপের, মানে নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা যাই হোক না কেন, ইলেকট্রনের সংখ্যা যেন সবসময় একটাই হয়। হ্যাঁ, তাহলে আমি একদম সরাসরি হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের, হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়নের ক্ষেত্রে আলোচনাটাকে করছি। জে ইকাল টু ওয়ান বসিয়ে দিলে সেটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম হয়ে যাবে। মানে যার জন্য বেসিক্যালি বোর্ড থিওরি অ্যাপ্লিকেবল। মানে আমি সেই ধরনের সিস্টেমগুলো কি বলছি, যার জন্য তোমার বোর্ড থিওরিটা হচ্ছে অ্যাপ্লিকেবল। ধরো, আচ্ছা কারো যদি কিছু অসুবিধা হয় বলবে, হ্যাঁ, মানে আমি বেশ কিছুটা ধরে নিয়ে আলোচনা করছি যে এতখানি পার্ট তুমি জানো বা ইত্যাদি ইত্যাদি আর কি। কারো যদি কিছু অসুবিধা হয় বলবে। ধরো এই হচ্ছে তোমার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোমার একটা ইলেকট্রন ঘুরছে। ঠিক আছে, এটা সার্কেলটাই গোল হয়নি। ধরো নিউক্লিয়াস,
আর রেডিয়াসের দূরত্ব একটা ইলেকট্রন তোমার ঘুরছে। এটা আচ্ছা, এবারে এই যে পার্টিকুলার কেসে দেখো যে কোনো স্ক্রোডিঞ্জার ইকুয়েশন বা ইত্যাদি লিখতে গেলে পোটেনশিয়াল এনার্জিটা লাগে তোমার। আর এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা কি? এটা বোর্ড থিওরি করার সময় লোকে দেখেছে যে পোটেনশিয়াল এনার্জিটা ভি, হুইচ ইজ এ ফাংশন অফ আর, সেটা আমি এসআই সিস্টেমে করলে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো আর, এটা হচ্ছে এসআই। আর সিজিএসে করলে জাস্ট মাইনাস জেড স্কোয়ার বাই 2 আর হয়ে যেত। হ্যাঁ, 4 পাই এপসাইলনটা বেসিক্যালি সরি মাইনাস জেড স্কোয়ার বাই আর হয়ে যেত, মাইনাস জেড স্কোয়ার বাই আর হয়ে যেত সিজিএসে, 4 পাই এপসাইলন জিরোটা থাকতো না। কিন্তু আমরা এসআই গিয়েই মূলত করি। এসআই থেকে সিজিএসে যেতে গেলে অসুবিধা কিছু নেই, 4 পাই মানে এই যে জেড স্কোয়ার যেখানেই থাকবে সেখানে 4 পাই এপসাইলন জিরো দিয়ে গুণ করে দিলেই তোমার কাজ হয়ে যাবে, সেখানে পুরোটাই তোমার এসআই করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এই যে পোটেনশিয়াল এনার্জিটা দেখো তোমার, এইটাকে বলা হয় স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। এই যে পোটেনশিয়ালটা সেটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। আচ্ছা, এটা বোঝার চেষ্টা করা যায় যে কেন মানে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল কেন বলা হচ্ছে। দেখো এখানে পোটেনশিয়াল যেটা শুধুমাত্র আর এর ফাংশন, তো শুধুমাত্র আর এর ফাংশন হলে কি দাঁড়াবে, যদি তুমি যদি তুমি একটা আর রেডিয়াসের স্ফিয়ার নাও তাহলে তার সারফেসের সর্বত্র কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা একই হবে। দেখো এই পোটেনশিয়াল এনার্জি কোনো অ্যাঙ্গেল ডিপেন্ডেন্স নাই, তো তার মানে কি থিটা ফাই তোমার যাই হোক না কেন, জাস্ট পোটেনশিয়াল এনার্জিটা একই। তার মানে বেসিক্যালি মানে হচ্ছে তুমি যদি আর রেডিয়াসের একটা স্ফিয়ার নাও, তার সারফেসের যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিটা একই। এটা মানেটা হচ্ছে যে অ্যাজ potential energy is only the function of R, it has the same values at every point on the surface of a sphere of radius r। এটা ঠিক আছে, তো এই জন্য এর নাম হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, এটা এবারে এই যে পার্টিকুলার প্রবলেমটা তুমি জাস্ট মানে একদম সরাসরি তুমি যদি তার ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখে না, সেটা কেমন হবে। মানে এমনিতে দেখো, এমনিতে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে পরপর করে যাওয়া হয়, হ্যাঁ, তাহলে তোমাকে অনেক কাজ করতে হবে, অনেক ব্যাপার-ট্যাপার আছে আর কি। সেসব ঝামেলা তো একরকম আছে আর কি। ঝামেলা আছে মানে আমি বলছি যে তোমার মানে ধরো যেভাবে তোমরা শেখো আর কি, ১ম এ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তুমি লিখলে, তারপর সেই অ্যাবসোলিউট কোঅর্ডিনেট থেকে তোমাকে রিলেটিভ কোঅর্ডিনেটের সেটাকে নিয়ে যেতে হবে। রিলেটিভ কোঅর্ডিনেট থেকে তোমাকে জাস্ট একটা 2 পার্টিকেল প্রবলেম, এখানে নিউক্লিয়াসের একটা মাস আছে, ইলেকট্রনের একটা মাস আছে, সেখান থেকে তোমার একটা 2 পার্টিকেল প্রবলেম থেকে রিডিউস মাস ইন্ট্রোডিউস করে একটা এফেক্টিভ 1 পার্টিকেল প্রবলেমে যেতে হবে। এসব অনেকটা ঝামেলার জায়গা আছে। হ্যাঁ, সেই ঝামেলাগুলো যখন তোমাদের অ্যাকচুয়ালি তোমার হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যখন তোমার খুব ভালো করে সলভ করা হবে, ইন দ্য সেন্স যে তোমাদের অ্যাকচুয়ালি সলিউশনটা এভয়েড করে আমরা পুরো কাজটাকে করতে চাইছি। সলিউশনটাকে যদি করা হতো আর কি, তখন স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো ছিল। আচ্ছা, আমি স্টেপগুলো তবু বলছি একটুখানি। দেখো যে তুমি এইখানে তো যদি ১ম এ ব্যাপারটাকে ভাবো যে নিউক্লিয়াস আছে, তার কোঅর্ডিনেট আছে, ইলেকট্রন আছে, তার কোঅর্ডিনেট আছে। তার মানে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, এগুলো বুঝতে না পারলে খুব একটা অসুবিধা নেই। একটা কমপ্লিটনেসের জন্য নোটের মধ্যে থাকবে বলে আমি বলছি। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, দেখো এটা হচ্ছে তোমার এমনিতে তো লিখতে হয় এইচআই ইকুয়াল টু ইসাই এইরকম হবে, এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা। আচ্ছা, এইচ এর মধ্যে কি আছে না, কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়াস আছে, কাইনেটিক এনার্জি ফর দ্য ইলেকট্রন আছে। কাইনেটিক এনার্জিকে টি দিয়ে এক্সপ্রেস করতে হয়। কাইনেটিক এনার্জি অফ দ্য নিউক্লিয়াস আছে,
কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন আছে, আর পোটেনশিয়াল এনার্জি আছে, যেটা পোটেনশিয়াল এনার্জি অফ অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড দ্য ইলেকট্রন। এটা হ্যামিল্টনিয়ানের মধ্যে আছে, এটা সাইয়ের উপরে কাজ করছে তোমার ই ইন্টু সাইন। আচ্ছা, এবারে ট্র্যাডিশনালি লোকে কি করবে না, কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি ইত্যাদি অপারেটরগুলোকে তারা কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে লেখার চেষ্টা করবে। তারা কার্টিজিয়ানে লিখলে কি হবে, ধরো তুমি যদি নিউক্লিয়াসে করে একটা নিউক্লিয়াস তার মাস হচ্ছে তুমি ক্যাপিটাল এম লেখো, এটা হ্যাঁ ক্যাপিটাল এম লেখো, এবারে তার সঙ্গে ডেল টু বাই ডেল এক্স এন তার স্কোয়ার, নিউক্লিয়াসটার যে কোঅর্ডিনেট সেটা এক্স এন ওয়াই এন জেড এন ধরো, ধরো এই যে নিউক্লিয়াসটা তার কোঅর্ডিনেট হয়তো এক্স এন ওয়াই এন জেড এন, আর ইলেকট্রনটার যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে এক্সি ওয়াই জেডি ধরো, মানে ইলেকট্রনটা তো এখানে আছে, ইলেকট্রনের কোঅর্ডিনেট এক্সি ওয়াই জেডি আর নিউক্লিয়াসের কোঅর্ডিনেট এক্স এন ওয়াই এন জেড এন হলে তোমার নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জিকে এখানে লিখতে হবে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল টু বাই ডেল এক্স এন তার স্কোয়ার ডেল টু বাই ডেল ওয়াই এন তার স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড এন তার স্কোয়ার। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি ফর দ্য নিউক্লিয়াস হলো। ঠিক একই রকমভাবে কাইনেটিক এনার্জি অপারেটর ফর দ্য ইলেকট্রন হচ্ছে কত, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ডেল টু বাই ডেল এক্স ই তার স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই ই তার স্কোয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড ই তার স্কোয়ার, এইটা প্লাস পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো। আমি আরই রাখছি এটাকে, ওটার পুরারে ট্রান্সফর্ম করছি না, মানে এটা চাইলে তুমি করতে পারতে, মানে আসলে আটটা যেটা আটটা আমি লিখে দিচ্ছি, মানে আটটা অ্যাকচুয়ালি কি এইটা হলো। আচ্ছা, এবারে তাহলে ওয়েভ ফাংশনটা কি হবে, নিউক্লিয়াসের তিনটে কোঅর্ডিনেট এক্স এন ওয়াই এন জেড এন তার ফাংশন, ইলেকট্রনের তিনটে কোঅর্ডিনেট এক্সি ওয়াই জেড ই তার ফাংশন, এটা হলো, এটা সমান কি হবে, একটা এনার্জি ই রয়ে গেল ইন্টু সাই, মানে এইচ সাই ইকুয়াল টু ই সাই এক্স এন ওয়াই এন জেড এন এক্সি ওয়াই জেড ই। এটা তাহলে এইটা হচ্ছে দেখো কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য টোটাল হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য টোটাল সিস্টেম, ফর দ্য টোটাল অ্যাটম আর আয়ন। আর এখানে নিউক্লিয়াসের মুভমেন্টও ইনভলভ আছে, ইলেকট্রনের মুভমেন্টও আছে। আমি পরে ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন লাগবে, সেখানে এখানে টোটালটার জন্য আমি লিখে রেখেছি। আচ্ছা, যেখানে আটটা তাহলে কি হলো, আটটা হচ্ছে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্ব। নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্বটা অ্যাকচুয়ালি তোমাকে লিখতে হবে কিরকম করে, না এক্সি মাইনাস এক্স এন তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই এন তার স্কোয়ার প্লাস জেডি মাইনাস জেড এন তার স্কোয়ার, মানে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের যে ফর্মুলা, এখানে আটটাকে আমি আর খুলে লিখলে এরকম বড় দেখতে হবে বলে সেটা লিখিনি, আটটা অ্যাকচুয়ালি কিন্তু এই এতখানি তার এক্সপ্রেশন আছে। ঠিক আছে, কতগুলো ইকুয়েশন লেখা যায়, এক নম্বর ইকুয়েশন ধরো, এই যেটা লেখা হলো এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা, এবারে যেটা ব্যাপার, 2 নম্বর ইকুয়েশনটা বুঝতেই পারছো যে আর এর এক্সপ্রেশনটাকে তুমি এখানে বসিয়ে দাও, তাহলে বেশ একটা কমপ্লিকেটেড সিচুয়েশন। ঠিক আছে, তাহলে এই যে কমপ্লিকেটেড সিচুয়েশনটা, মানে যেখানে অ্যাকচুয়ালি টোটাল ভেরিয়েবলের সংখ্যা হচ্ছে 3 3 6টা, মানে এটা 6 ভেরিয়েবল প্রবলেম, মানে ইকুয়েশন 2 যেটা, ইকুয়েশন 2 ইনভলভ 6 ভেরিয়েবল। আর 6 ভেরিয়েবল প্রবলেম মানে বেশ কমপ্লিকেটেড, বেশ কঠিন একটা প্রবলেম, কারণ এই ইকুয়েশনকে যখন সলভ করতে হবে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে সলভ করতে হবে, যেখানে না এই ইকুয়েশনগুলোকে ওই 6টা ইকুয়েশনে ভেঙে ফেলতে হবে, একটা শুধুমাত্র মানে এক্স এন, একটা ওয়াই এন, একটা জেড এন, একটা এক্সি, একটা ওয়াই, একটা জেড এর ফাংশন হবে ইত্যাদি। তো এটা করা সম্ভব হবে না, তার কারণটা অনেকগুলো। একটা হচ্ছে যে আর এর যে এক্সপ্রেশনটা আছে সেখান থেকে তুমি ওটা করতে পারবে না, কারণ বলে যে হ্যামিল্টনিয়ানটা অ্যাডিটিভলি সেপারেট হলে তবেই ওয়েভ ফাংশনটা, মানে অ্যাডিটিভলি সেপারেট হলে তবেই সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক থেকে কাজ করে। তুমি যদিও কাইনেটিক এনার্জি পার্টগুলোকে 6টা পার্টের যোগফল হিসেবে লিখতে পারো, কিন্তু পোটেনশিয়াল এনার্জিটাকে ওরকম মানে এমন কতগুলো টার্মের যোগফল হিসেবে লিখতে পারবে না যে ইন্ডিভিজুয়াল টার্মগুলো শুধুমাত্র এই 6টা ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। তা যেটা দাঁড়াচ্ছে যে এই প্রবলেমটা তুমি এইরকমভাবে সলভ করতে পারবে না। আচ্ছা, তাহলে এবারে লোকে কিভাবে আস্তে আস্তে এগোয়, তাহলে প্রথম যেটা
মানে ফার্স্ট যে স্টেপ আর স্টেপ ফরওয়ার্ড যেটা, তাহলে প্রথমেই যে কাজটা করে লোকে সেটা হচ্ছে যে আমি তো টোটাল অ্যাটমের জন্য সলিউশনটা একটু চাইছি না, আমি হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যে ঘুরছে সেই ইলেকট্রনের রিলেটিভ পজিশন বা ইত্যাদি নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড। তো কি হচ্ছে না, যেটা প্রথমেই লোকে করলো যে অ্যাবসোলিউট কোঅর্ডিনেটস যেটা আছে, কোঅর্ডিনেটস থেকে চলে গেল রিলেটিভ কোঅর্ডিনেটস, অ্যাবসোলিউট কোঅর্ডিনেটসকে রিলেটিভ কোঅর্ডিনেটসে চলে গেল এটা। আচ্ছা, মানে রিলেটিভ কোঅর্ডিনেটস অ্যান্ড সেন্টার অফ মাস কোঅর্ডিনেট। দেখো অ্যাবসোলিউট কোঅর্ডিনেট কি ছিল, তোমার বেসিক্যালি এক্সএন, ওয়াইএন, জেডএন, এক্সই, ওয়াইই, জেডি এরা ছিল। আর এবারে সেখান থেকে যখন তুমি সেন্টার অফ মাস কোঅর্ডিনেটে চলে যাচ্ছে, তোমার জিনিসটা আগে সেন্টার অফ মাস কোঅর্ডিনেটটা বলে নিই, বা আমি এইভাবে লিখছি, মানে এখানে না লিখে উপরতে লেখাই আছে। তো সেন্টার অফ মাস কোঅর্ডিনেট যদি ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল জেড হয়, এই m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস x, মানে মানে এটা হচ্ছে তোমার মানে নিউক্লিয়াসের মাস যদি m হয়, m xn, আর ইলেকট্রনের মাস যদি me হয়, me xe, এইটা ডিভাইডেড বাই m প্লাস me। আসলে ব্যাপারটা কিরকম, ধরো দুটো পয়েন্ট যদি থাকে না, এর মাস যদি m1 হয়, এর মাস যদি m2 হয়, এর পজিশন যদি x1 হয়, এর পজিশন যদি x2 হয়, তাহলে এদের সেন্টার অফ মাসটা মাঝে কোথাও আছে, তাহলে সেন্টার অফ মাসের যে কোঅর্ডিনেট সেটা কত হবে, m1 x1 প্লাস m2 x2 বাই হচ্ছে m1 প্লাস m2। এবার আমাদের, হ্যাঁ, এবার আমাদের কেসে কি, আমাদের কেসে তো বেসিক্যালি দুটো মাস হচ্ছে, মানে এই m1টা নিউক্লিয়াসের মাস ধরো, আর m2টাকে ইলেকট্রনের মাস ধরো, তাহলে কি হবে m xn প্লাস me xc বাই m প্লাস n। ওয়াইটা কি হবে তাহলে একই রকম করে m yn প্লাস me ye বাই হচ্ছে তোমার m প্লাস me। জেডটা কত হবে m zn প্লাস me zd বাই m প্লাস me। এটা এইগুলো হচ্ছে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট, ঠিক আছে, এইগুলোকে বলা হচ্ছে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট। আর এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেট আমি ডিফাইন করছি। এক্সটা হচ্ছে এক্সি মাইনাস এক্সএন, ওয়াইটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াইএন, জেডটা হচ্ছে জেডি মাইনাস জেডএন। এইটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনের কোঅর্ডিনেট উইথ রেসপেক্ট টু দ্য নিউক্লিয়াস। এটা তুমি বলতে পারো রিলেটিভ কোঅর্ডিনেট। তাহলে যেখানে ছটা কোঅর্ডিনেট ছিল, এখন ছটা কোঅর্ডিনেটই পেলে। তাহলে এখানে ছিল অ্যাবসলিউট কোঅর্ডিনেটসগুলো, এখন তোমার সেন্টার অফ মাস কোঅর্ডিনেট তিনটে তুমি পেয়েছো, আর রিলেটিভ কোঅর্ডিনেট তুমি তিনটে পেয়েছো। তাহলে সেন্টার অফ মাস কোঅর্ডিনেটগুলো ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড হিসেবে দিচ্ছি, আর রিলেটিভ কোঅর্ডিনেটগুলো হচ্ছে স্মল এক্স, স্মল ওয়াই, স্মল জেড, এইভাবে লিখছি আর। এবারে তখন ইকুয়েশন এই যে টুটা কি দাঁড়াবে, তাহলে ইকুয়েশন টু তখন কি ফর্ম নেবে, আফটার দি সাবস্টিটিউশন আর কি। After the substitution, equation 2 will be splitted into two equation. Equation 2টা না দুটো ইকুয়েশনে ভেঙে যাবে। আচ্ছা, প্রথম যেটা সেটা হচ্ছে এরকম দেখতে, মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম প্লাস এমই। মানে দেখো তোমার হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন যে আয়ন, তার ক্ষেত্রে টোটাল মাসটা হচ্ছে নিউক্লিয়াসের মাস প্লাস ইলেকট্রনের মাস, কারণ ইলেকট্রন একটাই আছে, এইটা ইন্টু del 2 by del capital X the square, center of mass coordinate respect, del 2 by del Y the square plus del 2 by del Z the square, এইটা তার সঙ্গে psi ক্যাপিটাল X ক্যাপিটাল Y ক্যাপিটাল Z হলো, এটা ব্র্যাকেট এক না, এই ট্রান্সলেশন লিখে রাখছি, ইকুয়াল টু তোমার
ট্রান্সলেশনাল ইন্টু সাই ট্রান্সলেশনাল, এরকম দেখতে হলো। হ্যাঁ, তাহলে ইকুয়েশন টুটা দুটো ইকুয়েশনে ভেঙে যাবে। প্রথম ইকুয়েশনটা হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা ইকুয়েশনটা যেটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, 2 নম্বর যে ইকুয়েশনটা সেটা হচ্ছে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ ডেল টু ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল টু ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল টু ডেল জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই পোটেনশিয়াল এনার্জি পার্টটা এখানেই তোমার থাকবে, এইটা এইটা ইন্টু সাই, এটা বেশি সাই ইলেকট্রনিক আর কি, এক্স ওয়াই জেড, যেটা হলো ইলেকট্রনিক ইন্টু সাই ইলেকট্রনিক ইন্টু এক্স ওয়াই জেড, এইটা। তো দেখো তাহলে এই যে ইকুয়েশনটা দুটো ইকুয়েশনে ভেঙে গেল, তাহলে এই ইকুয়েশনটা তুমি 3 নম্বর ইকুয়েশন বলো, এখানে তুমি 4 নম্বর ইকুয়েশন বলো। আচ্ছা, এবারে এই যে 3 নম্বর ইকুয়েশনটায় এখানে না কোনো পোটেনশিয়াল এনার্জি নাই। তার মানে ইকুয়েশন 3 অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে মানে ওই যে অ্যাটমটা অ্যাজ এ হোল, মানে নিউক্লিয়াস এবং ইলেকট্রন মিলে টোটাল যে অ্যাটমটা, ওটা একটা ফ্রি পার্টিকেলের মতো, সেই অ্যাটমটা অ্যাজ এ হোল তার ট্রান্সফার মোশন রিপ্রেজেন্ট করছে, যেটা নিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড নই। তো কি হলো দেখো, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ইকুয়েশন 3 is equation 3 corresponds the translational motion of the atom or ions as a whole. We are not interested on ইকুয়েশন 3। আমরা ইকুয়েশন 3 নিয়ে কিন্তু কোনোভাবে ইন্টারেস্টেড নই, কারণ একটা অ্যাটম অ্যাজ এ হোল তার ট্রান্সলেশনাল মোশন, মানে অ্যাটমটা উইথ ইলেকট্রন, নিউক্লিয়াস এবং ইলেকট্রন মিলে টোটাল যে সংস্থাটা, সেটাকে একটা জায়গা থেকে আরেকটা দিকে যাচ্ছে, সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড হয়ে কি করবো। তাহলে ইকুয়েশন 4টা অ্যাকচুয়ালি আমার ইম্পর্টেন্ট। ইকুয়েশন 4 corresponds the relative motion of electron with respect to nucleus. We are interested on this equation. আমরা ইকুয়েশন 4 নিয়ে ইন্টারেস্টেড। আর এখানে মিউটা একটুখানি কি বলে দিই, মিউটা রিডিউস মাস, এটা নিউক্লিয়াসের মাস ইন্টু ইলেকট্রনের মাস বাই নিউক্লিয়াসের মাস প্লাস ইলেকট্রনের মাস, এটা রিডিউস মাস। তো দেখো তাহলে ইকুয়েশন 4টাকে নিয়ে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, যেখানে রিলেটিভ মোশন অফ দ্য ইলেকট্রন উইথ রেসপেক্ট টু নিউক্লিয়াস সেটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবারে ইকুয়েশন যে 4টা, সেখানে ওই একই সমস্যা হলো, দেখো একটা 6 ভেরিয়েবল প্রবলেম থেকে 3 ভেরিয়েবল প্রবলেম তুমি চলে এলে। তোমার আগে যখন ইকুয়েশন 2টা নিয়ে কাজ করতে গেলে তোমাকে একটা 6 ভেরিয়েবল প্রবলেম ট্যাকেল করতে হতো। তার তুলনায় আমি ওটা যখন দুটো ভাগে ভেঙে ফেললাম, একটা সেন্টার অফ মাস কোঅর্ডিনেটে আর একটা হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেটে, সেন্টার অফ মাস কোঅর্ডিনেট পার্টটাকে নিয়ে যেহেতু আমি ইন্টারেস্টেড নই, শুধুমাত্র রিলেটিভ কোঅর্ডিনেটটাকে নিয়ে ইন্টারেস্টেড, সেইখানে দেখো তোমার অ্যাকচুয়ালি ইকুয়েশন 4টাকে নিয়ে আমরা এখন ডিল করবো। আর ইকুয়েশন 4টা কি হয়েছে দেখো, একটা 3 ভেরিয়েবল প্রবলেম হয়ে গেছে। কিন্তু 3 ভেরিয়েবল প্রবলেম হলো যেটা অসুবিধে, যে আর এর যে ফর্মটা, তাহলে ইন ইকুয়েশন 4 আরটা কত না, আরটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে। এই যে আগে লিখেছিলাম, আরটা হচ্ছে ডিস্টেন্স ছিল, আর ডিস্টেন্সটা হচ্ছে এই যে স্মল এক্স ওয়াই জেড, যখন তুমি লিখছো এটা এক্স মাইনাস এক্স এন, ওয়াই মাইনাস ওয়াই এন, জেড মাইনাস জেড এন। তাহলে আর এর এক্সপ্রেশন যখন তুমি মানে আর এর তো একটা এক্সপ্রেশন লিখে রেখেছিলাম এখানে, আরটা হচ্ছে এইটা, এক্স মাইনাস এক্স এনটা হচ্ছে স্মল এক্স, ওয়াই মাইনাস ওয়াই এনটা হচ্ছে স্মল ওয়াই, জেড মাইনাস জেড এনটা হচ্ছে স্মল জেড। এগুলো তুমি বসিয়ে দাও, তো বসিয়ে দিলে তোমার আরটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, এবারে এইটাকে তুমি কোনো রকম ভাবেই হচ্ছে 3টে ইকুয়েশনের মানে যোগফল হিসেবে লিখতে পারলে না, যেটা একটা শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ড করবে, একটা শুধুমাত্র ওয়াই এর উপর ডিপেন্ড করবে, আর একটা হচ্ছে শুধুমাত্র
জেড এর উপর ডিপেন্ড করে, এটা কখনো তুমি লিখতে পারবে না। মানে আর এর যদি এক্সপ্রেশনটা এরকম হয় রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে তিনটে টার্মের যোগফল হিসেবে লিখলে একটা টার্ম শুধুমাত্র এক্স এর ফাংশন, একটা শুধুমাত্র ওয়াই এর ফাংশন, একটা শুধুমাত্র জেড এর ফাংশন, তুমি এরকম ভাবে লিখতে পারছো না। ঠিক আছে, আচ্ছা এইটা লেখা যাচ্ছে না বলে মানে যেটা দাঁড়াচ্ছে যে তোমার এই যে যেটাকে বলে হ্যামিল্টনিয়ানটা, তাকে যোগ করে লেখা গেল না, মানে হ্যামিল্টনিয়ানটা অ্যাডিটিভলি সেপারেবল নয়। হ্যামিল্টনিয়ান ইজ নট, মানে ইন দিস কেস, আর এই পার্টিকুলার কেসে হ্যামিল্টন ইজ নট অ্যাডিটিভলি সেপারেবল। অর্থাৎ হ্যামিল্টনিয়ানটাকে তুমি দুটোটা মানে মানে অ্যাডিটিভলি সেপারেবল মানে তুমি ওই যে এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন তিনটে পার্টে তোমার যে আলাদা করবে, মানে 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 এইচটা হচ্ছে এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ, এইভাবে যে লেখাটাকে সেটা করে অ্যাডিটিভলি সেপারেবল। হ্যামিল্টনিয়ান ইজ নট অ্যাডিটিভলি সেপারেবল এইটা। তাহলে হেন্স separation of variable does not work। হ্যাঁ, তোমার সেপারেশন অফ ভেরিয়েবলটা কিন্তু তোমার বেসিক্যালি কাজ করছে। এটা পরে শিখবে সব একটু বড় হলে যে তোমার সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক তখনই কাজ করবে যখন হ্যামিল্টনিয়ানটাকে তুমি এরকম যোগ করে লিখতে পারবে বা অ্যাডিটিভলি সেপারেবল হিসেবে লিখতে পারবে। তাহলে এবার তাহলে এর উপায়টা কি হলো? তাহলে এর উপায়টা কি? ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা হচ্ছে তোমার পোলার কোঅর্ডিনেট সিস্টেমে চলে এসে, তাহলে তাহলে তোমাকে যেটা চলে আসতে হবে সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তোমার চলে আসতে হবে। তাহলে এবারে টাইম independent Schrodinger equation for the ইলেকট্রনিক মোশন, এখন শুধুমাত্র ইলেকট্রনিক মোশন নিয়ে কথাবার্তা হচ্ছে। এটা কি না, পুরোটাই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে চলে গেলে এটা মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডেল ডেল আর, এখানে এক সেকেন্ড, আর স্কোয়ারটা কমন যাবে, আমি কমন নিয়ে নিলাম। এইটা এটা হচ্ছে ডেল ডেল আর, আর স্কোয়ার ডেল ডেল আর, এই একটা পার্ট প্লাস তোমার 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার। তাহলে এই যে এই এতখানি পার্ট যেটা হলো, এই যে 1 বাই আর স্কোয়ারটাকে ইনক্লুড করে এই পুরো পার্টটা হচ্ছে ল্যাবলেসিয়ান আর, হ্যাঁ, মানে এই যে 1 বাই আর স্কোয়ার থেকে ডেল ডেল আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাই ডেল সাইন স্কোয়ার থিটা, এটা কিন্তু 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার, এটা এই যে পুরো পার্টটা এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ডেল স্কোয়ার অপারেটর বা ল্যাবলেসিয়ান অপারেটর। এটা তার সঙ্গে যেমন থাকবে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো আর হলো পোটেনশিয়াল এনার্জি। এই পুরোটা হচ্ছে হ্যামিল্টনিয়ান তোমার এইটা কিন্তু সাই। আচ্ছা এখন আর ইলেকট্রনিকটাকে আর সাফিক্স হিসেবে লিখছি না, কারণ এটা বারবার বারবার বয়ে বেড়াতে হবে, তো বুঝে গেলে এই সাইটা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক ওয়েভ ফাংশন। এটা হচ্ছে কার কার ফাংশন হলো, আর থিটা ফাই এর ফাংশন হলো, এটা ইকুয়াল টু ই সাই আর থিটা ফাই। এইটা হচ্ছে ধরো তোমার ইকুয়েশন কত লিখবো, এই ধরো 5 নম্বর ইকুয়েশন, 5 নম্বর ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন এবারে কি হয়, এমনি ধরো 11-এর বইয়ে বা বিএসসি ফার্স্ট ইয়ারে তোমাকে এই ইকুয়েশনটা অ্যাজ এ হোল মুখস্থ করে নিতে বলে, যে মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর দ্য ইলেকট্রনিক মোশন, সেটা হচ্ছে এইটা মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডেল ডেল আর, আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু বাই ডেল ফাই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো আর ইন্টু সাই আর থিটা ফাই ইকুয়াল টু ই সাই আর থিটা ফাই। আচ্ছা এবারে এই যে কার্টিজিয়ান থেকে পোলার এই যে যাওয়াটা, এই কার্টিজিয়ান থেকে পোলার এই ট্রান্সফরমেশনটা একটুখানি ম্যাথামেটিক্স ইনভলভ আছে আর কি, হ্যাঁ, এইটা মানে বেসিক্যালি আমাদের সেইটা অনেকটা সময় লাগে বলে আমাদের এখন আউট অফ স্কোপ এটা। মানে ব্যাপারটা হচ্ছে যে যখন তুমি কার্টিজিয়ান থেকে পোলারে যাচ্ছ,
এবং এটা 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান থেকে 3 ডাইমেনশনাল পোলারে যাওয়া। তো এটা এক্স ডিরেকশন, এটা ধরো ওয়াই ডিরেকশন, এটা তোমার ধরো জেড ডিরেকশন। ধরো তুমি এরকম একটা ধরো এই একটা পার্টিকুলার পয়েন্ট আর কি। এই পার্টিকুলার পয়েন্টটার যদি কোঅর্ডিনেট তুমি জাস্ট এক্স ওয়াই জেড বলো, মানে বেসিক্যালি ধরো এই পয়েন্টে এলে দেখো এই এক্স অ্যাক্সিস বরাবর এক্স তুমি এলে, ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি ধরো এই ওয়াই লেন যাচ্ছ, মানে এই পর্যন্ত এখান থেকে কিন্তু ওয়াই লেন, মানে এখান থেকে এই পর্যন্ত বেসিক্যালি ওয়াই লেন, আর জেড অ্যাক্সিস বরাবর জেড লেন পর্যন্ত গেলে, মানে এই পয়েন্টটা কিন্তু এক্স হয়, এটা কিন্তু ওয়াই হয়, এটা কিন্তু জেড হয়, তাহলে এই পার্টিকুলার পয়েন্টের তার কোঅর্ডিনেটটা হচ্ছে তোমার এক্স ওয়াই জেড। মানে এক্স অ্যাক্সিস বরাবর তুমি এক্স লেন যাবে, ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই লেন যাবে, জেড অ্যাক্সিস বরাবর জেড লেন যাবে, তাহলে এই পয়েন্টে তুমি পৌঁছাবে। তো একটা পার্টিকুলার পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে তোমার এই 3 ডাইমেনশনাল ফিগারে মানে মানে অ্যাকচুয়ালি ফিগারটা তো 3 ডাইমেনশন, আমি বোর্ডে এঁকে 2 ডাইমেনশনাল করেছি, তো এটাকে এইরকমভাবে এক্সপ্রেস করা হচ্ছে এক্স ওয়াই জেড এই পয়েন্টটা। আচ্ছা, এবারে এইটাই যখন তুমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যাচ্ছ, তখন কি হচ্ছে না, এই যে অ্যাঙ্গেলটা পজিটিভ জেড অ্যাক্সিস অ্যাঙ্গেলটাকে তুমি থিটা বলছো, এই যে লেন্থটা, এই লেন্থটা তুমি আর বলছো, আর এই রেডিয়াল ভেক্টরটা তোমার এক্স ওয়াই প্লেনে একটা প্রজেকশন করেছিল, সেই প্রজেকশনটা এই যে আমি বলছি যে যেটা মানে এই নিচের দিকের এইটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, তাহলে এই রেডিয়াল ভেক্টর প্রজেকশন হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন, এইটা হচ্ছে তোমার প্রজেকশনটা, সেইটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেটা হচ্ছে তোমার ফাই। তাহলে এই যে পার্টিকুলার পয়েন্টটা, এই পার্টিকুলার পয়েন্টের কোঅর্ডিনেটটা তুমি আর থিটা ফাইও লিখতে পারতো, মানে কার্টিকেন থেকে পোলারে তুমি চলে গেলে, তাহলে আরটা হচ্ছে অরিজিন থেকে ওই যে পয়েন্টটা, সেই পয়েন্টের ডিরেক্ট ডিস্টেন্সটা, যাকে রেডিয়াল ভেক্টর বলে অনেক সময়, সেইটা পজিটিভ জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা বেসিক্যালি থিটা, আর এই রেডিয়াল ভেক্টর প্রজেকশন দিচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেন, সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা বেসিক্যালি ফাই, সেটা হচ্ছে আর থিটা ফাই। তাহলে কার্টিকেনে যেখানে এক্স ওয়াই জেড, পোলারে সেটা আর থিটা ফাই। আচ্ছা, এবারে তোমার এদের কানেকশনটা কিরকম না, তুমি যদি এক্স ওয়াই এবং জেডটাকে আর থিটা ফাই এর ফর্মে লিখতে পারো, তাহলে সবচেয়ে ভালো হচ্ছে জেডটাকে লেখা, যেটা জাস্ট নাথিং বাট আর কস থিটা। আচ্ছা, এবারে এর মানে এই যে রেডিয়াল ভেক্টরের জেড প্রজেকশন যদি আর কস থিটা হয়, তাহলে এক্স ওয়াই প্লেনে তার প্রজেকশনটা কত হবে না, এক্স ওয়াই প্লেনে তার প্রজেকশনটা হচ্ছে আর সাইন থিটা হবে, এখানেও আর সাইন থিটা হবে। এবারে এক্স কম্পোনেন্টে কোনটা না, এই যে লেন্থটা, এই যে লেন্থটা, এইটা বেসিক্যালি তোমার আর সাইন থিটা, তার এর হচ্ছে কস ফাই প্রজেকশন, এটা কস ফাই, আর ওয়াইটা কত এর 90 মাইনাস ফাইভ, মানে তোমার সাইন ফাই এটা। তাহলে এক্সটা হচ্ছে আর সাইন থিটা কস ফাই, ওয়াইটা হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, জেডটা হচ্ছে আর কস থিটা। তাহলে দেখো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর থিটা ফাই জানলে তুমি কার্টিকেন কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই জেডটাকে বের করে ফেলতে পারছো এইটা। অথবা কেউ ঘুরিয়েও করতে পারে, যে তোমার ধরো মানে আর থিটা ফাইটাকে এক্স ওয়াই জেড এর ফর্মে দেখা আর কি, এটা আরটা তুমি করে দেখবে, ইট ইজ নাথিং বাট রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আরটা। থিটাটা হচ্ছে সাডেনলি ট্যান ইনভার্স, তুমি দেখো সরি, থিটাটা হচ্ছে কস ইনভার্স। এটা হলো এই থার্ড ইকুয়েশনটা থেকে থিটা কত হয়ে যাচ্ছে না, থিটা হচ্ছে তোমার মানে কস থিটা হচ্ছে জেড বাই আর, থিটা হচ্ছে কস ইনভার্স জেড বাই আর। হ্যাঁ, এটা হচ্ছে কস ইনভার্স জেড বাই আর, মানে এটা হয়ে যাচ্ছে তোমার কস ইনভার্স জেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে এরকমভাবে লিখে ফেললে, কারণ তুমি এক্স ওয়াই জেড থেকে যখন আর থিটা বের করবে, তাহলে সাডেনলি ডান দিকে কোনো আর থিটা ফাই থাকার কথা নয়। আর ফাইটা তো পরিষ্কার দেখতে পাচ্ছ, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আর থিটা ফাই জানলে এক্স ওয়াই জেড বের করে ফেলতে পারবে, আর এক্স ওয়াই জেড জানলে আর থিটা ফাই তুমি বের করতে পারবে। এবারে তুমি এইখান থেকে
এই সাবস্টিটিউশনগুলো প্রপারলি করতে হবে, তার ডেরিভেটিভের সাবস্টিটিউশন করতে হবে, করে আলটিমেটলি এই 5 নম্বর ইকুয়েশনটা পাবে। এবারে তোমাদের গল্পটাই 5 নম্বর ইকুয়েশন থেকে স্টার্ট। আমরা ইন্টারেস্টেড হচ্ছে ইলেকট্রনিক মোশন বা ইলেকট্রনিক এনার্জি নিয়ে, দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দ্য ইলেকট্রনিক মোশন, সেটা বেসিক্যালি তোমার ইকুয়েশন 5। ঠিক আছে? আচ্ছা। এবারে দেখো এই যে ইকুয়েশন 5টা এটাও কিন্তু খুব একটা ছোট দেখতে হয়নি। এটাও কিন্তু বেশ কমপ্লিকেটেড দেখতে, বেশ বড় ইকুয়েশন এসব তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ? মানে এবারে এইখানে একটা যা সুবিধা, যেটা এই পার্টিকুলার কেসে একটাই সুবিধা, যে এখন কিন্তু তোমার সেপারেশন অফ ভেরিয়েবলটা করতে পারা যাবে। কারণ এখন যে আর থিটা ফাই এর ফর্মে যখন তুমি করছো, ঝামেলাটা করছিল পোটেনশিয়াল এনার্জিটা, আর পোটেনশিয়াল এনার্জিটা আর পার্টের মধ্যে কাছে ঢুকিয়ে দেওয়া যাবে। তাহলে এখন কিন্তু সেপারেশন অফ ভেরিয়েবল কিন্তু পসিবল। ঠিক আছে? তাহলে এবারে সেপারেশন অফ ভেরিয়েবলটা তুমি কেমন করে করবে আর কি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইটা তাহলে ইকুয়েশন 5 থেকে তুমি সেপারেশন অফ ভেরিয়েবল অ্যাকচুয়ালি করবে। তাহলে দেখো সেপারেশন অফ ভেরিয়েবলসটা কি হচ্ছে। তুমি এই সাই যেটা বেসিক্যালি এখন আর থিটা ফাই এর ফাংশন, আর থিটা ফাই এর ফাংশন, সেটাকে না 3টে পার্টের গুণফল হিসেবে লিখে দাও। একটা পার্ট শুধুমাত্র আর পার্টের ফাংশন, একটা পার্ট শুধুমাত্র থিটা পার্টের ফাংশন, একটা পার্ট শুধুমাত্র তোমার ফাই পার্টের ফাংশন। এভাবে তুমি লিখে দাও। এটা 6 নম্বর ইকুয়েশন। এবার ফ্রম ইকুয়েশন 5 and 6, হ্যাঁ, এখান থেকে তুমি সব বুঝতে পারে। 5 নম্বর ইকুয়েশন থেকে তুমি জাস্ট সাইয়ের জায়গায় আর থিটা ফাইটাকে যদি বসিয়ে দাও, কি হচ্ছে দেখো যে, আচ্ছা প্রথম একটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ করি। প্রথম কথা, এই যে পার্টটা না, যে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার, এই যে পার্টটা, এই পার্টটা থাকে এই যে সেকেন্ড ব্র্যাকেটে পুরোটার মধ্যে গুণ আছে। তাহলে সেটাকে তুমি যদি সরিয়ে দাও, এরকম দেখতে হতে পারে তোমার, ধরো ডেল ডেল আর, আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার। এইটা আচ্ছা, এর সঙ্গে তোমার ওই যে সাইটা যে গুণ আছে, সেটাকে তুমি আর আর থিটা থিটা ফাই ফাই লিখলে। এবার এখানে দেখো কি হচ্ছে, এই যে পার্টটা তোমার, এই যে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার, আমি শুধু এই ভেতরের পার্টটাকে নিয়েছি, এই পার্টটা ওদিকে গুণ হয়ে যাবে। তাহলে এটা গুণ হয়ে গেলে তুমি ওটাকে তুমি জাস্ট লেখো, তুমি প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার, যে প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ ক্রস স্কোয়ার। এটা হলো তোমার একটা পার্ট থাকছে। মানে ব্যাপারটা কিরকম দেখো, এই যে ইটাকে যদি বাঁদিকে নিয়ে চলে আসো, এবারে জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো আর এর সঙ্গে যদি ক্লাব করে দাও, তাহলে একটা মাইনাস টার্ম থেকে যাচ্ছে, ই প্লাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো আর করে থাকছে, ই প্লাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন জিরো আর পরে থাকছে এইটা, তার সঙ্গে এটা তোমার গুণটা আছে আর আর ইন্টু, এটার সঙ্গে গুণ থাকছে কে আর আর ইন্টু থিটা থিটা ইন্টু ফাই ফাই, দিস অ্যাকচুয়ালি তোমার জিরো। আচ্ছা, এবারে দেখো তুমি যখন এই কাজটাকে করছো, তখন এখানে পার্শিয়াল ডেরিভেটিভ আছে আর এর রেসপেক্টে। তাহলে ডেল ডেল আর যখন করা হবে, ডান দিকে যাই থাকে না, কারণ একমাত্র আর ডিপেন্ডেন্ট পার্টের উপরই সে অ্যাকচুয়ালি কাজটাকে করবে, বাকিটা কনস্ট্যান্ট হিসেবে রয়ে যাবে। তাহলে তুমি প্রথমটা থেকে দেখো থিটা থিটা পার্টটা, এই ফাই ফাই পার্টটা তুমি আলাদা করে দিলে, পরীক্ষাটা পড়ে রইল ডি ডি আর আর স্কোয়ার ডি আর আর বাই ডি আর। এইটা হলো
প্লাস বাকি যে পার্টটা দেখো, এই যে এইটা থিটা আছে, ফাই আছে, তাহলে এটা থিটা ফাইয়ের উপরে কাজ করবে বেসিক্যালি। হ্যাঁ, তাহলে আমি সেটাকে একসাথে লিখছি এখন। মানে আসলে এই আমি যখন সেপারেশনের ভেরিয়েবলটাকে করছি না, একটা কাজ করি দাঁড়াও। এটা হচ্ছে তোমার একবারে যদি অসুবিধা হয়, লোকে যেটা করে স্টেপ বাই স্টেপ করে, আমি সেটাই একটু করার চেষ্টা করি, তাহলে তোমার সুবিধা হবে হয়তো কিছুটা। হ্যাঁ, মানে ব্যাপারটা কি, এই যে থিটা থিটা ফাই ফাইটাকে এখনই এইরকম করে না লিখে আমি একটা কাজ করি, ওটাকে তোমার রেডিয়াল পার্ট একটা লিখি, আর অ্যাঙ্গুলার পার্ট যেটা মানে থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে আলাদা করে লিখি। মানে এটা পরের স্টেপে আলটিমেটলি ওই জায়গাতেই দাঁড়াবে, কারণ পরে আমি ওয়াই থিটা ফাইটাকে থিটা থিটা ফাই ফাই লিখবো, এটা এক্ষুনি লিখছি না। এটা আর আর ইন্টু ওয়াই থিটা ফাই এইভাবে থাক, এটা আর আর ইন্টু ওয়াই থিটা ফাই এরকম ভাবে ধরো থাক এটা। এবার যখন কাজটাকে করবে, তুমি এই থিটা থিটা ফাই ফাইকে বাইরে না রেখে তুমি ওয়াই থিটা ফাইটাকে বাইরে রাখো, ডি ডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর। আর বাকি যে পার্টটা আছে দেখো, এখানে তুমি আর আর পার্টটাকে আলাদা করে রেখে দাও, পড়ে থাকে কত, 1/sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার, এইটা ইন্টু ওয়াই থিটা ফাই। এটা হলো মানে এই যে সেকেন্ড পার্টটা, এই যে পার্টটা, এটা তো বেসিক্যালি থিটা ফাই এর ফাংশন, থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্টের উপরে সে অ্যাকচুয়ালি কাজ করবে, আর পার্টটা কাজ তোমার বাইরে রয়ে যাবে, এটা হলো। আর এই পার্টটা যেমন আছে, প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ ক্রস স্কোয়ার ইন্টু ই প্লাস জে ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর এইটা আর আর ওয়াই থিটা ফাই ইকুয়াল টু তোমার 0। আর এবারে কি করলে তুমি, যেটা করলে যে আর আর ওয়াই মানে আর 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 ওয়াই থিটা ফাই দিয়ে পুরোটাকে তুমি ভাগ করে দাও, তাহলে ভাগ করে দিলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে একটা 1/আর ডি ডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর এ একটা পার্ট রইল। আচ্ছা, আর এইখান থেকে দেখো থাকছে কত, 1/ওয়াই থিটা ফাই 1/sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার ওয়াই থিটা ফাই, এইটা প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ প্লাস স্কোয়ার ইন্টু ই প্লাস জে ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, এইটা বেসিক্যালি 0। মানে আমি কি করেছি না, আর আর ওয়াই দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে এখানে ওয়াইটা কেটে কি নিচে একটা 1/আর রয়ে গেল, এখানে আরটা কেটে কি নিচে 1/ওয়াই রয়ে গেল, আর এখান থেকে তোমার আর আর ওয়াইটা হাওয়া হয়ে গেল। এবারে দেখো এই পার্টটা আর এর উপর ডিপেন্ড করে, এই পার্টটা আর এর উপর ডিপেন্ড করে, সেগুলোকে আমি একসাথে করে নিচ্ছি। যেটা আমি করছি 1/আর আর ডি ডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর, এইটা প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ প্লাস স্কোয়ার ইন্টু ই প্লাস জে ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, এইটা ইকুয়াল টু মাইনাস 1/ওয়াই থিটা ফাই 1/sin থিটা ডেল ডেল থিটা sin থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার ইন্টু ওয়াই থিটা ফাই। এইটা দেখো দাঁড়িয়েছে এখন পর্যন্ত। আচ্ছা, এবারে দেখো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা নাম দেওয়া যাক তোমার 7 নম্বর ইকুয়েশন।
তাহলে ইকুয়েশন 7টা দেখো যে লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র আর এর ফাংশন, আর রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে না থিটা ফাই এর ফাংশন। ঠিক আছে, তাহলে এবারে আর থিটা ফাই তারা কিন্তু ভেরিয়েবল ফর আরবিট্রারি ভেরিয়েশন অফ আর থিটা অ্যান্ড ফাই, এই ইকুয়েশনটা কখন স্যাটিসফাইড হবে, যখন বাঁ দিক বা ডান দিক তারা আলাদা করে একটা কনস্ট্যান্টের সঙ্গে তোমার সমান হয়ে যাচ্ছে। এটা দাঁড়াচ্ছে যে তোমার left hand side of equation 3 depends only on r, right hand side of equation 3 depends only on theta and phi. For arbitrary variation of r, theta and phi, this equation will be satisfied if each part is equal to a constant which is independent of both r and independent of r, theta and phi. ব্যাপারটা দেখো যে বাঁ দিকটা সেটা আর এর উপর ডিপেন্ড করে, ডান দিকটা শুধুমাত্র থিটার উপর ডিপেন্ড করে। এবারে এদের ভ্যালুগুলো আলাদা করে কনস্ট্যান্ট যদি না হতো, যদি সত্যি সত্যি আর বা থিটা বা ফাই এর উপর ডিপেন্ড করতো, তাহলে কি অসুবিধা হতো? ধর আর চেঞ্জ করছো, বাঁ দিকটা চেঞ্জ হচ্ছে, ডান দিকটা চেঞ্জ হচ্ছে না, বা যখন থিটা ফাই চেঞ্জ করছে তখন ডান দিকটা চেঞ্জ হচ্ছে, বাঁ দিকটা চেঞ্জ হচ্ছে না, তখন কি এই আইডেন্টিটিটা মানে ইকুয়ালিটিটা সেটা মেনটেন থাকতো না। তাহলে ইকুয়ালিটিটা মেনটেন থাকতো তখনই আরবিট্রারি ভেরিয়েশন অফ আর থিটা অ্যান্ড ফাই, যখন লেফট হ্যান্ড সাইড আলাদা করে একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান, আর রাইট হ্যান্ড সাইড ওই কনস্ট্যান্টের সঙ্গেই সমান। ঠিক আছে, এটা তোমার ইম্পর্টেন্ট। মানে এমন কখনো হতে পারবে না যে যে একটা স্পেশাল আর থিটা ফাই হয়তো দুটো সমান হয়ে গেল, কিন্তু যে কোনো আর থিটা ফাই যেটা সমান হতে হয়, তাহলে কিন্তু তোমাকে এই পার্টগুলো সত্যি সত্যি এক্সপেশালি থিটা ফাই এর উপর ডিপেন্ড করা চলবে না, বা আর এর উপর ডিপেন্ড করা চলবে না, তো আলাদা করে একটা কনস্ট্যান্টের সঙ্গে তোমার সমান হতে হবে। ঠিক আছে, ধরে নাও সেই কনস্ট্যান্টটা তোমার এল ইন্টু এল প্লাস ওয়ান। ঠিক আছে, এই যে কনস্ট্যান্টটা সেটাকে ধরে নাও এল ইন্টু এল প্লাস ওয়ান, তুমি নিলেই কনস্ট্যান্ট। কারণ এখানে এই যে এল ইন্টু 7, 7 সরি, এখানে 3 এর মতো দেখতে হয়ে গেছে না। এবার দেখো এটা এল ইন্টু এল প্লাস ওয়ান, এটা একটা কনস্ট্যান্ট, মানে এই যে একটা সেপারেটলি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালুটা আমি নিচ্ছি হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান, এই হচ্ছে আমি কনস্ট্যান্টের ভ্যালুটাকে নিচ্ছি আর কি। নিলে এটা দাঁড়াবে। আর এবারে কেউ ভাবতে পারে যে কনস্ট্যান্ট তো যা খুশি ধরতে পারতাম, এরকম ধরলেন কেন? কিছুই না, যা খুশি ধরতে পারতাম, কিন্তু এটাই পরবর্তীকালে দেখবে এল ইন্টু এল প্লাস ওয়ান হিসেবে অ্যাপিয়ার করবে, যেখানে এলটা যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তাহলে প্রথম থেকে এল ইন্টু এল প্লাস ওয়ান লিখে ফেলবে। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, তাহলে দেন ইকুয়েশন 7 reduces to দুটো ইকুয়েশন, reduces to টু ইকুয়েশন, দুটো ইকুয়েশন রিডিউস করে যায়। তাহলে প্রথমটা কি? প্রথমটা দেখো এই যে জিনিসটা 1 বাই আর আর ডি ডি আর আর স্কোয়ার ডি আর আর বাই ডি আর প্লাস টোয়াইস মিউ আর স্কোয়ার বাই এইচ ক্রস স্কোয়ার ই প্লাস জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, এইটা এটা ইকুয়াল টু তোমার এল ইন্টু এল প্লাস ওয়ান হচ্ছে না এটা। এবার আমি কি করছি দেখো, এইটাকে তুমি এই মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার দিয়ে গুণ করে দাও, ডি ডিআর আর স্কোয়ার ডি আর আর বাই ডিআর হলো এইটা। তাহলে এইটা হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে ই প্লাস জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, এখানে একটা আর তোমার গুণ হয়ে যাবে, আর আরটা গুণ হয়ে গেল, ইকুয়াল টু এল ইন্টু এল প্লাস ওয়ান, তার সঙ্গে তোমার থাকছে কে না, তুমি গুণ করেছো তো মাইনাস, এটাকে এদিকে নিয়ে চলে আসতে পারো, এদিকে প্লাস করে দিলে
এটাকে তুমি যদি প্লাস করে দাও, মানে এটা তো এদিকে চলে গেল, মানে তুমি এটা তো মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার দিয়ে তুমি গুণ করছো, করে এটা বাঁ দিকে নিয়ে চলে এলে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার, এইটা ইন্টু আর আর, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এটা তো আরেক লাইন লিখে ফেলো, মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডি মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ইন্টু ডি ডিআর আর স্কোয়ার ডি ডিআর, এটা প্লাস এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ cos স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, এটা প্লাস দিয়ে লিখতে হবে, এটা মাইনাস হয়ে গেল, এইটা ইন্টু আর আর, এটা ওদিকে চলে গেলে ই ইন্টু আর আর, এই যে ই কন্টেনিং টার্মটা, যে মাইনাস ই আর আরটা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, বাকিটা একসাথে তুমি করে দিচ্ছ। এটা তার মানে এটাকে তুমি অর লিখতে পারো। আচ্ছা, এটা সরি, এখানে একটা আর আর ছিল, তো তুমি কি লিখতে পারছো, অর মাইনাস এইচ cos স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার ডি ডিআর আর স্কোয়ার ডি ডিআর, আমি ফাংশনের আরটাকে বাদ দিলাম, প্লাস এই যে ওভারঅল পোটেনশিয়ালটাকে ভি এফেক্টিভ আর লিখছি, এইটা ইন্টু আর আর ইকুয়াল টু ই ইন্টু আর আর। দেখো এই যে একটা ইকুয়েশন পেলে তুমি, এটা ধরো 8 নম্বর ইকুয়েশন, তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি রেডিয়াল পার্ট অফ দ্য শোডিঞ্জার ইকুয়েশন, যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন যেটা তুমি স্টার্ট করেছি, আর তার রেডিয়াল পার্ট, এটা হচ্ছে রেডিয়াল পার্ট বা আর ডিপেন্ডেন্ট পার্ট বললেও হবে, বা রেডিয়াল পার্ট বললেও হবে, যাকে রেডিয়াল পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন। এটা যেখানে ভি এফেক্টিভ আরটা হচ্ছে তোমার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর, এটাকে বলা যায় এফেক্টিভ পোটেনশিয়াল। যে প্রথমের পার্টটা, এটাকে বলা হয় তোমার সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, এটা তোমার কুলম্বিক পোটেনশিয়াল। সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, কুলম্বিক পোটেনশিয়াল, মানে এটা আসলে পরে দেখবে এটা রোটেশনাল কাইনেটিক এনার্জি বেসিক্যালি, মানে কিন্তু আরটা ফিক্সড হয়ে গেছে না, তাহলে টোয়াইস মিউ আর স্কোয়ারটা হচ্ছে রিডিউস মাস, মোমেন্ট অফ ইনার্সিয়া হয়ে যেত, মিউ আর স্কোয়ারটা মোমেন্ট অফ ইনার্সিয়া হয়ে যেত, এটা এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার টোয়াইস আই হতো, যেটা বেসিক্যালি এল স্কোয়ার বাই টোয়াইস আই, এটা অ্যাকচুয়ালি রোটেশনাল কাইনেটিক এনার্জি, এটা একটা পোটেনশিয়ালের মধ্যে বিহেভ করছে পার্টিকুলার কেসে, সেটা মানে কারণ অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট বলে, সেই জন্য এটা বলা যায় সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল। এটা এই যে সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, এটা হচ্ছে তোমার কুলম্বিক অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল, এফেক্টিভ পোটেনশিয়ালটা হচ্ছে এইটা, তাহলে এইটা হচ্ছে তোমার আর ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ইকুয়েশন। আচ্ছা, এবারে এই ইকুয়েশন 7 থেকে এইটা যদি আর এল ইন্টু এল প্লাস ওয়ান হলো, ঠিক একই রকমভাবে পরের পার্টটাও তাই, তাহলে এগেন ফ্রম ইকুয়েশন 7 তুমি কি পাচ্ছ, এগেন ফ্রম ইকুয়েশন 7 মাইনাস 1 বাই ওয়াই থিটা ফাই 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা 1 বাই সাইন থিটা ডেল 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 থিটা সাইন থিটা ডেল ডেল থিটা হলো, প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল আই স্কোয়ার হলো, এইটা ওয়াই থিটা ফাই হলো, এটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান, এটা হলো এই যে পার্টটা, এই পার্টটাকে তুমি আবার এল ইন্টু এল প্লাস ওয়ান হলো, এটা হয়ে গেল। এটা এক কাজ করো তুমি, এই যে ইকুয়েশনটা তুমি লিখছো, এটাকে হয়তো এক লাইন এ করে দিতে পারি, মাইনাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা
হ্যাঁ, এটা হলো প্লাস 1/sin থিটা del 2/del phi স্কয়ার এইটা y থিটা ফাই, এটা হচ্ছে কত? এটা তুমি এক কাজ করো, একদিকে নিয়ে চলে এসো, মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু ওয়াই থিটা ফাই, এটা ইকুয়াল টু 0 হলো। আচ্ছা, আচ্ছা আমি এখন এই পর্যন্তই লিখছি, ইকুয়েশন 9 ধর। আচ্ছা এবারে এই যে ওয়াই থিটা ফাইটা, এটাও তো এখন দুটো ভেরিয়েবলের ফাংশন, এখন আরো সেপারেশনের ভেরিয়েবল তোমাকে এবারে করতে হবে। হ্যাঁ, এটা তাহলে আরো সেপারেশনের ভেরিয়েবল যদি তুমি করতে চাও, তাহলে তুমি এক কাজ করো, তুমি নেক্সট তুমি লেখো যে লেট ওয়াই থিটা ফাইটাকে তুমি জাস্ট একটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট থিটা থিটা আর একটা ফাই ডিপেন্ডেন্ট ফাই ফাই এর গুণফল হিসেবে দেখো। ঠিক আছে, তা কি হবে? মাইনাস 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা del 2/del phi স্কোয়ার ইন্টু থিটা থিটা ফাই ফাই, এইটা মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান থিটা থিটা ইন্টু ফাই ফাই, এটা ইকুয়াল টু তোমার 0 হচ্ছে। আচ্ছা এবারে তুমি এক কাজ করো, এটাকে না এই সাইন স্কোয়ার থিটা দিয়ে গুণ করে দাও। আচ্ছা মাইনাসটাকে হটিয়ে দেওয়া যেতে পারতো দুটো থেকে, হ্যাঁ, আগের ইকুয়েশন এটা করা যেতে পারত। এই মাইনাসটা না রেখে জিনিসটাকে প্লাস করে দেওয়া, আর পরেরটার ক্ষেত্রে তাই এই মাইনাসটা না রেখে জিনিসটাকে প্লাস করে দেওয়া। আচ্ছা এবার তুমি সাইন স্কোয়ার থিটা দিয়ে পুরোটাকে গুণ করে দাও, কি হবে? এটা সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস del 2/del phi স্কোয়ার, সেটা কাজ করছে থিটা থিটা ফাই ফাই এর উপরে, প্লাস এটা হয়ে গেল এল ইন্টু এল প্লাস ওয়ান, সাইন স্কোয়ার থিটা দিয়ে গুণ করা হচ্ছে, তাই তো? এটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু থিটা থিটা ইন্টু ফাই ফাই, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। আচ্ছা এবার আমি এক কাজ করছি, থিটা মানে এবারে যখন কাজটা করলো এখানে, তাহলে এটা কি হচ্ছে দেখো, ওই একই রকম ভাবে ফাই ফাই পার্টটা রয়ে গেল, শুধুমাত্র থিটার উপরে কাজ করছে, সাইন থিটা, এটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা হলো। এটা যখন এর উপরে কাজ করছে, মানে এটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট আছে বলে শুধু ফাইটা আলাদা হয়ে গেল, এটার উপরে কাজ করে সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা হলো। আচ্ছা এবার এইটা এর উপরে কাজ করলে এটা দাঁড়াচ্ছে কত? ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কোয়ার, এটা হলো। আচ্ছা ওইখানে থিটা থিটাটা কনস্ট্যান্ট রয়ে যাবে, এটা লিখতে হবে। প্লাস হচ্ছে তোমার এখানে এই থিটা থিটা পার্টটা রয়ে যাবে এখন, মানে এইটা যখন এর উপরে কাজ করবে, থিটা পার্টটা রয়ে শুধু ফাইয়ের উপরে কাজ করলো, প্লাস এল ইন্টু এল প্লাস ওয়ান সাইন স্কোয়ার থিটা ইন্টু থিটা থিটা ইন্টু ফাই ফাই, এটা ইকুয়াল টু 0। এবার থিটা থিটা ফাই ফাই দিয়ে পুরো ভাগ করে দাও, তাহলে কি দাঁড়াবে? 1/থিটা থিটা সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা প্লাস 1/ফাই ফাই ডি টু ফাই ফাই বাই ডি ফাই স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে প্লাস এল ইন্টু এল প্লাস ওয়ান সাইন স্কোয়ার থিটা, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0।
তাহলে এটা হচ্ছে কি, এটা দাঁড়াচ্ছে তোমার 1 বাই থিটা থিটা সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা, এইটা এটা এল ইন্টু এল প্লাস ওয়ান সাইন স্কোয়ার থিটা পর্যন্ত বাঁ দিকে রাখো আর ডান দিকে পাঠিয়ে দাও 1 বাই 5 ডি টু 5 বাই ডি 5 স্কোয়ার। তাহলে এইটা একটা ইকুয়েশনের নাম দাও, 10 নম্বর বা কিছু একটা ইকুয়েশন বলবে। আচ্ছা, এবারে দেখো ঠিক আগের মতোই লেফট হ্যান্ড সাইডটা ইজ অনলি দ্য ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 10, সরি, লেফট হ্যান্ড সাইড ইজ অনলি দ্য ফাংশন অফ থিটা, function of theta, আর right hand side of this equation is only the function of phi। এটা শুধুমাত্র থিটার ফাংশন, এটা শুধুমাত্র ফাই এর ফাংশন এটা। তাহলে এবারে ফর আরবিট্রারি ভেরিয়েশন অফ থিটা অ্যান্ড ফাই, এই ইকুয়েশনটা কখন ভ্যালিড হবে? যখন তারা একটা কনস্ট্যান্টের সঙ্গে সমান। হ্যাঁ, তাহলে ওই একই রকম লিখলাম, ফর আরবিট্রারি ভেরিয়েশন অফ থিটা অ্যান্ড ফাই, equation 10 will be valid when each sides are equal to a constant। এই কনস্ট্যান্টটা ধরে না তোমার এম স্কোয়ার বলছি, এই কনস্ট্যান্টটাকে জাস্ট এম স্কোয়ার বলছি, বা এম এল স্কোয়ারও তুমি বলতে পারো, মানে এম স্কোয়ার বলতে পারো, এম এল স্কোয়ার বলতে পারো। এটা তাহলে কি দাঁড়াবে? তাহলে ইকুয়েশন 10 থেকে তখন কি দাঁড়াচ্ছে? দেন ফ্রম ইকুয়েশন 10 দেখো, তাহলে এই পার্টটা মানে এইটা তোমার বেসিক্যালি কি হচ্ছে না, এটা তো এম স্কোয়ারের সঙ্গে সমান। তাহলে এইটা এম স্কোয়ার, আবার এটা আবার এম স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এখান থেকে 1 বাই থিটা থিটা 1 বাই সাইন থিটা, সরি সাইন থিটা উপরে আছে, সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা বাই ডি থিটা, এটা হচ্ছে তোমার প্রথম পার্টটা, প্লাস এল ইন্টু এল প্লাস ওয়ান সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এম স্কোয়ার, সেটা একটা। তাহলে এটা একদিকে নিয়ে চলে এসো তুমি, ওকে, এইটা তুমি লিখছো এরকম ভাবে, প্রথম কথা সাইন স্কোয়ার থিটা ভাগ করে দিই, তাহলে 1 বাই সাইন থিটা হলো ডি ডি থিটা হলো সাইন থিটা হলো ডি থিটা থিটা বাই ডি থিটা হচ্ছে এটা। আর আমি কিন্তু সাইন স্কোয়ার থিটাতে ভাগ করছি আর থিটা থিটাতে গুণ করছি, এল ইন্টু এল প্লাস ওয়ান থিটা থিটা হলো, তো এটা হয়ে গেল কত, এম স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু থিটা থিটা, এটা হলো। তাহলে একদিকে নিয়ে চলে আসতে পারো 1 বাই সাইন থিটা ডি ডি থিটা সাইন থিটা ডি ডি থিটা, এটা প্লাস একদিকে নিয়ে চলে এলে এল ইন্টু এল প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা, পুরোটা হচ্ছে তোমার বেসিক্যালি এটার উপরে কাজ করে, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এটা তাহলে এই যে ইকুয়েশনটা, এটা ধর 11 নম্বর ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা হলো, এটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ইকুয়েশন। থিটা ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট সলিউশন ইকুয়েশন। তাহলে আর ডিপেন্ডেন্ট আগে পেয়েছি, এখন থিটা ডিপেন্ডেন্ট পেলাম। আর ফাই ডিপেন্ডেন্টটা করার জন্য কি করতে হবে না, তোমার দেখো জাস্ট এই পার্টটা এম স্কোয়ারের সঙ্গে সমান। তাহলে ফ্রম ইকুয়েশন 10 তুমি আবার কি পাচ্ছ, we get d2 phi phi by d phi square plus m square phi phi equal to 0। d2 phi phi by d phi square plus m square phi phi equal to তোমার 0। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 12 নম্বর ইকুয়েশন।
তা দেখো তাহলে যেটা কি হলো যে আমি একটুখানি এই যে একটা বোরিং বাজে ক্যালকুলেশন হলো, কিন্তু এই ক্যালকুলেশনটা করতে হয়। মানে তুমি যখন আগের পার্টটা যদি স্কিপও করো, তোমাকে এইটা মুখস্থ করতে হবে। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর ইলেকট্রনিক মোশন, এই পার্টটা তোমাকে মুখস্থ করতে হবে। আচ্ছা, করে বাকি যে পার্টটা আমরা করলাম যে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে, ওই যে ইকুয়েশনটা আর থিটা ফাই এর ফাংশন ছিল, তুমি তিনটে ইকুয়েশনে ভেঙে ফেললে। একটা আর নম্বর যেটা শুধুমাত্র আর এর ফাংশন, একটা যে শুধুমাত্র থিটার ফাংশন ইকুয়েশন 11, আর একটা শুধুমাত্র ফাই এর ফাংশন। তাহলে এই তিনটে ইকুয়েশন বেসিক্যালি তুমি পেলে, একটা আর ডিপেন্ডেন্ট পার্ট, একটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট, একটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট। এইটা ঠিক আছে। ঠিক আছে, তো দেখো তাহলে যেটা হচ্ছে যে আমি সেপারেশন অফ ভেরিয়েবলটাকে করলাম। তাহলে নেক্সট টাস্কটা আমাদের কি, নেক্সট যে কাজটা আমাদের আর কি, তাহলে নেক্সট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই সলিউশনস অফ ইকুয়েশন 8 করতে হবে। করে তুমি এখান থেকে আর আর পার্টটা পেয়ে যাবে। সলিউশন ইকুয়েশন সলিউশন অফ ইকুয়েশন 11 করতে হবে, থিটা ডিপেন্ডেন্ট পার্ট। সেখান থেকে থিটা ডিপেন্ডেন্ট পার্টটা তুমি পেয়ে যাবে। আর সলিউশন অফ ইকুয়েশন 12টাকে করতে হবে, সেখান থেকে তুমি বেসিক্যালি ফাই ডিপেন্ডেন্ট পার্টটা পেয়ে যাবে। এই তিনটে পেয়ে গেলে পরে আলটিমেটলি তোমাকে ওভারঅল ওয়েভ ফাংশন যেটা, সেটাকে পেতে হবে। সেটা হচ্ছে সাই, যেটা আর থিটা ফাই এর ফাংশন ছিল। সেটা বেসিক্যালি তোমার এই রেডিয়াল পার্ট, থিটা পার্ট, ফাই পার্ট, এই ওভারঅল সলিউশন তোমাকে পেতে হবে এটা। আর তার সাথে আমার এনার্জিটা পেতে হবে, এটা ওভারঅল ওয়েভ ফাংশনটা পেতে হবে, এবং তারপর তোমার এনার্জিটা কত হবে সেটা তোমাকে বেসিক্যালি পেতে হবে এটা। তাহলে এই কাজটা আমাদের করতে হবে। তাহলে যেটা কথা হচ্ছে কি, এই যে ইকুয়েশন 8 আর ইকুয়েশন 11, এই দুটো ইকুয়েশন সাফিসিয়েন্টলি কঠিন। কঠিন বলে এর সলিউশন তোমার কাছ থেকে এক্সপেক্টও করবে না, কিন্তু ইকুয়েশন 12 এর সলিউশন তোমাকে কিন্তু করতে হবে। দেখো ইকুয়েশন 12টা জাস্ট পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম বা রিজিড রোটারের যে ফাইভ ডিপেন্ডেন্ট পার্টটা, তার মতো করে এক্স্যাক্টলি একই। আচ্ছা, আর এখানে দেখো এই যে ইকুয়েশন তোমার 9টা যদি তুমি দেখো, ইকুয়েশন 9টা নিয়ে একটু জাস্ট আলোচনা করার দরকার আছে। ইকুয়েশন 9টা, তাহলে ফ্রম ইকুয়েশন 9 তুমি কি লিখতে পারছো? দেখো যে ইকুয়েশন 9 ক্যান বি রিটেন অ্যাজ, ক্যান বি রিটেন অ্যাজ, আমি একটা মাইনাস এইচ ক্রস স্কয়ার এখানে গুণ করে দিলাম। তুমি দেখো ইকুয়েশন 9টায় জাস্ট আমি কি করছি না, এখানে একটা মাইনাস এইচ ক্রস স্কয়ার এখানে গুণ করে দিচ্ছি। তাহলে এইটাকে ডান দিকে পাঠিয়ে দিয়ে, তাহলে এটা কি হলো, মাইনাস সরি মাইনাস এইচ ক্রস স্কয়ার, তারপর হচ্ছে তোমার 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কয়ার। ব্যাকেট না দিলেও চলবে, হ্যাঁ এখানে ব্যাকেট না দিলেও চলবে। এইটা ইন্টু ওয়াই থিটা ফাই, এটা হয়ে যাচ্ছে এল ইন্টু এল প্লাস 1 এইচ ক্রস স্কয়ার ইন্টু ওয়াই থিটা ফাই। আচ্ছা, এই যে পার্টটা, এই পার্টটা ইজ নাথিং বাট দ্য এল স্কয়ার অপারেটর। এই পার্টটা হচ্ছে নাথিং বাট দ্য এল স্কয়ার অপারেটর। তার মানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে তুমি এইরকমভাবে লিখতে পারো যে এল স্কয়ার ওয়াই থিটা ফাইটা, সেটা হচ্ছে এল ইন্টু এল প্লাস 1 এইচ ক্রস স্কয়ার ইন্টু ওয়াই থিটা ফাই। তাহলে এই যে পার্টটা, তাহলে এটা হচ্ছে তোমার এল স্কয়ারের যে পার্টটা, এল ইন্টু এল প্লাস 1 এইচ ক্রস স্কয়ার, অথবা ম্যাগনিটিউড অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এইচ ক্রস। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট জাস্ট মাথায় রাখা। এটা হচ্ছে স্কোয়ার অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্কোয়ার অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্কোয়ার অফ টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল স্কোয়ারটা, সেটা হচ্ছে এল ইন্টু এল প্লাস 1 এইচ ক্রস স্কোয়ার, এবং তার মডিউলাস করলে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 এইচ ক্রস। এটা একটা পার্ট, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মাথায় রাখা। যে দেখো বেসিক্যালি এই হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে শুধু এই যে থিটা ফাই ডিপেন্ডেন্ট যে পার্টটা, সেখান থেকে তুমি যদি শুধু একটা এইচ ক্রস স্কয়ার গুণ করে দাও, তাহলে যে ইকুয়েশনটা দাঁড়িয়ে গেল, এটা দেখো জাস্ট
অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা আইগেন ভ্যালু ইকুয়েশন হয়ে গেল। এইটা, সেটা একটা পার্ট। আর একটা হচ্ছে এগেন তুমি যদি এই মাইনাস এইচ কস স্কোয়ারের সঙ্গে একটা 2i গুণ করে দাও, এইটা এটা পড়ে থাকছে তোমার 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই স্কোয়ার, এইটা ইন্টু ওয়াই থিটা ফাই, এইটা ইকুয়াল টু দেখো কি হয়ে যাচ্ছে না এল ইন্টু এল প্লাস 1 এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস আই হলো ইন্টু ওয়াই থিটা ফাই হলো। তাহলে এইটাকে যদি তুমি জাস্ট একটা রোটেশনাল কাইনেটিক এনার্জি ইন্টু ওয়াই থিটা ফাই এরকমভাবে লেখো, যেখানে এই রোটেশনাল কাইনেটিক এনার্জি এল ইন্টু এল প্লাস 1 এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস আই, যেটা বেসিক্যালি এল স্কোয়ার বাই টোয়াইস আই, এটা তুমি জানো। এটা দেখো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন ইজ নাথিং বাট দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrödinger ইকুয়েশন ফর রিজিড রোটার। দিস ইজ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrödinger ইকুয়েশন ফর রিজিড রোটার। এটা আমি বড়দের জন্য বললাম, যারা মানে প্রথমে পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেম করেছে, তারপরে হচ্ছে তোমার রিজিড রোটার প্রবলেম করেছে, তারপর হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করেছে, তাদের জন্য এই যে ইকুয়েশনটা, এইটা হচ্ছে দেখো বেসিক্যালি টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrödinger ইকুয়েশন ফর তোমার রিজিড রোটার প্রবলেম, সরি পার্টিকেল রিং প্রবলেম। টাইম ইন্ডিপেন্ডেন্ট, এটা তো টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrödinger ইকুয়েশন, সরি এটা হচ্ছে মানে এটা 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 প্রথমে মানে এটা তো বেসিক্যালি ফাই ডিপেন্ডেন্ট পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrödinger ইকুয়েশন এটা। আর এই ইকুয়েশনটা জাস্ট তুমি যদি মেলাও, এটা দিস ইজ নাথিং বাট টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrödinger ইকুয়েশন ফর এ ফ্রি পার্টিকেল রোটেটিং অন এ রিং। এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrödinger ইকুয়েশন ফর এ ফ্রি পার্টিকেল রোটেটিং অন এ রিং, হ্যাঁ তার Schrödinger ইকুয়েশন। তার মানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের মধ্যে না রিজিড রোটার প্রবলেম এবং পার্টিকেল রোটেটিং রিং প্রবলেমগুলো তোমার ঢুকে বসে আছে। যাকে অত ডিটেল তোমার এখন যাওয়ার দরকার নেই। যেটা কথা সেটা হচ্ছে যে তুমি ইকুয়েশন 8, 9 আর 8, 11, 12 তুমি পেয়ে গেলে, সেখানে আর পার্ট বা থিটা পার্টের সলিউশনগুলো কঠিন, কিন্তু ফাই পার্টের সলিউশনগুলো রিলেটিভলি কম্পারেটিভলি সহজ। তাহলে আমাকে ফাই পার্টের সলিউশনটাকে করতে হবে। তাহলে আমার মনে হয় ফাই পার্টের সলিউশন অনওয়ার্ডস হচ্ছে নেক্সট দিন করা ভালো। মানে আমরা আজকে এই পর্যন্তই রাখি, নেক্সট ক্লাসে এখান থেকে বরং স্টার্ট করা ভালো হবে। নেক্সট ক্লাসে আমি কি করব, প্রথমে যেটা করব সলিউশন অফ ফাই পার্ট, এই পার্টটা প্রথমে করব। তারপরে তুমি ওভারঅল যে ওয়েভ ফাংশন, যেটা দেখবে তিনটে কোয়ান্টাম নাম্বার এন, এল আর এম, বা এম এলও তুমি বলতে পারো, আর থিটা ফাই, এইটার এক্সপ্রেশন পাওয়ার চেষ্টা করবো, এক্সপ্রেশনটাকে পাবো। আচ্ছা এরা এইগুলোই বেসিক্যালি তোমার অরবিটাল, মানে অরবিটালগুলো পেলাম। আচ্ছা এনার্জিটা পেয়ে যাব, এনার্জিটা ইএন মাইনাস মিউ জেড স্কোয়ার টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এই হচ্ছে এনার্জি এক্সপ্রেশন বেরোবে উইথ এন ইকুয়াল টু 1, 2, 3 ডট ডট ডট। এইটা এটা এগুলো তোমার তুমি পেয়ে যাবে। পেয়ে নিয়ে তারপর যেটা আমাকে করতে হবে, ডিসকাশন অন এই অরবিটাল, এইটা অ্যান্ড এনার্জি। আসলে এনার্জি নিয়ে ডিসকাশন খুব বেশি করার দরকার নেই, কারণ বোর্ড থিওরিতে যে এনার্জি এক্সপ্রেশন পাওয়া যায়, এখানে একই এনার্জি এক্সপ্রেশন পাওয়া গেছে। এনার্জি নিয়ে ডিসকাশনের জায়গাটা যে বোর্ড থিওরিতে যেমন ছিল সেরকম হয়ে যাবে, কিন্তু বোর্ড থিওরিতে যেটা 2 ডাইমেনশনাল অরবিট ছিল, এখন সেটা হয়ে গেছে তোমার ইঞ্জিনের একটা অরবিটাল। তাহলে সেই অরবিটাল, তার থেকে বিভিন্ন রকমের ছবি, প্রবাবিলিটি ডেনসিটি ছবি, রেডিয়াল ডিস্ট্রিবিউশনের ছবি ইত্যাদি ইত্যাদি আর কি, সেইগুলো এবারে নেক্সট ক্লাসে আমাদের আলোচনা করতে হবে। তো দেখো আমি যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা আছে না? হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে আমি লেকচার 1 দিলাম আর কি, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম যেটা পড়ানো হচ্ছে তার করসপন্ডিং লেকচার 1 এটা। তাহলে দেখো যা বলেছি তাতে কারো কিছু প্রবলেম আছে? হুম
এটা খালি লম্বা অঙ্ক আছে, কিন্তু অঙ্কগুলো খুব সহজ, মানে ওই এক্সপ্রেশনগুলো বড় বলে তাই, কিন্তু একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যে চেঞ্জটাকে করা হচ্ছে, চেঞ্জটা কিন্তু বেশ কম কিন্তু। হ্যাঁ, মানে একটা জাস্ট এইটা গুণ করে পেলাম, এটা ডান দিকে নিয়ে গেলাম, এটা বাঁ দিকে নিয়ে গেলাম, এটা দিয়ে ভাগ করে পেলাম। ব্যাপারটা সহজ এমনিতে। হ্যাঁ, কিন্তু এই ওভারঅল কমপ্লিটনেসের জন্য একটু পুরোটাকে করে রাখা দরকার আছে। হ্যাঁ, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি একটা কোশ্চেন আছে, বলছে রাইট ডাউন দি শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর দি রিজিড রোটার ইন 3 ডাইমেনশনস ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস, সেপারেট দি ভেরিয়েবলস। তার হুম, মানে আপনি যেটা করেন এই পুরোটাই করে দেখাতে হবে এটাতে? ফর রিজিড রোটার বলেছে। হ্যাঁ স্যার, রিজিড রোটার। ও রিজিড রোটার তো আগে তুমি ফিফথ সেমিস্টার তো, হ্যাঁ স্যার, ওই যে না লাস্ট, আগের দিন যেটা করেছিলাম। হ্যাঁ আগের দিন যেটা করিয়েছিলাম, মানে তোমার ওই যে রিজিড রোটার যেটা মানে থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্টটা শুধু, আর পার্টটা দরকার পড়ছে না, শুধু থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্টটা। হ্যাঁ, করে সেপারেশন যেটা করলে, মানে আজকের রেসপেক্টে আচ্ছা স্যার। বললে হচ্ছে, আজকের রেসপেক্টে বলে এইখান থেকে অনওয়ার্ডস যে পার্টটা মোরাললেস আর কি, তোমার এই যে থিটা ডিপেন্ডেন্ট পার্ট হলো না, ইকুয়েশন 9 থেকে, হ্যাঁ বুঝতে পারছো, ইকুয়েশন 9। এবারে কি হচ্ছে, এখানে তো রিজিড রোটার হলে কি হতো, এখানে শুধু একটা মাইনাস এইচ কস স্কয়ার বাই টুয়াইস আই থাকতো, আর ডান দিকেও জিনিসটা সেরকম ভাবে থাকতো, তাই তো? এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম, এটা মানে তোমার ওই আগের দিনও রিজিড রোটারের পার্টটা আলাদা করে করিয়ে দিয়েছি, মানে ওইখান থেকে জাস্ট বাকি পার্টটাকে করা, মানে ওয়াই থিটা ফাইটাকে থিটা থিটা ইন্টু ফাই ফাই হিসেবে লিখে নেওয়া, লিখে নিয়ে সেখান থেকে জাস্ট একটু করেই তোমার হয়ে যাবে। হুম, ঠিক আছে, আর কিছু? না স্যার। ঠিক আছে না?